বন্ধুরা, শালালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খবর দেখলাম নর্থ ইস্ট নিউজে। সেখান থেকে দেখলাম যে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমানের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে ঢাকায় পৌঁছেছেন। তো খবরটা আমি খুব মানে পুরোটা পড়লাম, পড়ে আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। তার আগে আমি 8ই ডিসেম্বর এর একটা খবর আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই যে দেশের ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান মন্তব্য করেন, আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি। এই সত্য অস্বীকার করলে সামনে এগোনো সম্ভব নয়। সোমবার 8ই ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ বাংলাদেশ স্টেটস অব দ্য ইকোনমি 2025 ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অগ্রগতির প্রতিবেদনে 2025 প্রকাশ ও উপস্থাপনা উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। সেখানে তিনি এই কথা বলেন, অর্থাৎ আমরা অর্থনৈতিক সংকটে পড়ে গেছি, একটা ভীষণভাবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। কারণ বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় যেভাবে নেমে আসছে, আমাদের কোনো বিনিয়োগ নেই। সেখানে আম, সেখানে আমরা আসলে কোথায় যাচ্ছি? আমাদের শিল্প কারখানাগুলোও ধ্বংস হয়ে গেছে, মানুষ কর্মহীন হয়ে গেছে। সেই জায়গাটাতে আমরা বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছি সেটা তো একটা প্রশ্ন। এখন আমি যে আলোচনাটা আজকে করব তার সাথে রিলেটিভিটিটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলবো, যে আসলে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের শীর্ষ কর্মকর্তারা কেন আমাদের দেশে এই মুহূর্তে গেছেন, এবং তাদের উম, উদ্দেশ্যটা কি, বা আমাদের গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারই বা কি চাইছেন, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা এমন একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলবো যা শুধু সামরিক কোনো কেনা বেচার বিষয় না, এটা বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, ক্ষমতায় টিকে থাকার জটিল যে সমীকরণের প্রতিচ্ছবি, সেটা নিয়ে সেটাও হয়তো তুলে ধরার চেষ্টা করব। আমি জানি না, এটা আমি একটা খবরের ভিত্তিতে বলছি, আমি যেটা দেখেছি সেটার উপর থেকে ভবিষ্যৎটা হয়তো আরো সময়টা গেলে বোঝা যাবে। ইতালির শিল্প আহ, ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর 3জন শীর্ষ কর্মকর্তা আজ ঢাকায় নেমেছেন। তারা কারা? মেজর জেনারেল লুইজি কাসালি, ইতালির ন্যাশনাল আর্মামেন্টস আর্মামেন্টাস ডিরেক্টর, ফার্স্ট ডিপার্টমেন্টের প্রধান; টমাসো পানি, লিওনার্দো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মার্কেটিং ও সেলস; um, কনস্টান্টিনো পানভিনি, ভাইস প্রেসিডেন্ট, ফাইটার সেলস। এই 3জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই 3জনকে রিসিভ করা হয়, সরাসরি এয়ার হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা দেখা করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে। আলোচনার বিষয় ইউরোফাইটার টাইফুন মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কয়ের মডালিটিস, অর্থাৎ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিজেই বৈধতা সংকটে ভুগছে, অর্থনৈতিক সংকটে ভুগছে এবং বিনিয়োগহীনতার একদম খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, তারা হঠাৎ করে কেন ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান কেনার দিকে দৌড়াচ্ছে, বা এই গ্রুপটি কেন আমাদের দেশে এই মুহূর্তে গেছেন? ইউরোফাইটার টাইফুন কি এবং কি এই বিমান, এই বিষয়টা নিয়ে অল্প করে আমি আপনাদেরকে একটু বলতে চাই। মানে এই বিমানটি কি? এটা কোনো সাধারণ ফাইটার জেট নয়। এটা সুপারসনিক টুইন ইঞ্জিন ম্যাক 2.34 গতির এয়ার সুপারিয়রিটি অ্যান্ড মাল্টি রোল ক্ষমতা সম্পন্ন
এক প্রযুক্তির নাম যা মূলত ব্যবহার কোন কোন দেশ ব্যবহার করে: ইতালি, যুক্তরাজ্য, জার্মানি এবং স্পেন। এগুলো একসঙ্গে মিলে গড়ে উঠেছে ইউরোফাইটার জিএমবিএইচ উইথ লিওনার্দো বিএই সিস্টেম অ্যান্ড এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস। বিমানটির এভিয়নিক্স, উইং, ফিউজেলাজ সবকিছুর মূল অংশ রয়েছে লিওনার্দোর ভূমিকা, মানে এই কোম্পানির ভূমিকা রয়েছে। কুয়েত এয়ারফোর্সের জন্য যে টাইফুনটি তৈরি করা হয়েছে সেখানে নতুন এইএস এর রাডার, এটি ভবিষ্যতে বাংলাদেশকে অফার করা হতে পারে। মানে বাংলাদেশকে অফার করবে যে বিমানটা, যুদ্ধ বিমানটার যে হাই এন্ড যুদ্ধ বিমান, যেটা নাকি আসলে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোতে, বিশেষ করে ইউরোপিয়ান এই দেশগুলো, ইতালি, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ওরা এগুলো ব্যবহার করে। মানে প্রযুক্তির দিক থেকে এই বিমান ডেফিনেটলি অনেক টপ নচ, টপ অফ দ্য লাইন বলতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মতো যে দেশে এই মুহূর্তে বিনিয়োগহীন, ডলার সংকট, অর্থনীতি ভঙ্গুর দশা, এবং বাংলাদেশে আসলে এই ধরনের যুদ্ধ বিমানের কেনার দরকার কি, বা ওনারা আসলে কেন ওখানে গেছেন? মানে না হলে বাংলাদেশে তো যেতেন না। তাহলে ধরেই নিচ্ছি বাংলাদেশের সাথে কোনো ধরনের একটা আলোচনা হচ্ছে, যুদ্ধ বিমান কেনা হবে বা কিছু তো একটা করা হবে। আমরা ঠিক বুঝতে পারছি না কেন। তো এটার একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারও আছে, যেমন চায়না JF-17 ও J-10CE কেনার একটা পরিকল্পনাও আছে। এটার একটা তুলনামূলক আলোচনা আমি করি। ইউরোফাইটার টাইফুনের পাশে আছে চীনের একটা প্রস্তাব। এটা তো ইউরোফাইটার টাইফুন আজকে গেছে কল আলোচনা করতে, চীনেরও কিন্তু এই ধরনের একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা কি? J-17 পাকিস্তান চীন একটা যৌথ বিমান, হ্যাঁ। আর J-10C চীনের আধুনিক সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল জেট। মজার ব্যাপার হলো, শুধুমাত্র 20টি J-10CE বিমান কিনতে বাংলাদেশের গুনতে হবে প্রায় $1.2 বিলিয়ন, শুধু এটা এয়ারফ্রেমের জন্য। আর মোট খরচ পড়বে সবকিছু মিলিয়ে, কারণ এটার তো আনুষঙ্গিক আরো খরচ আছে, $2.2 বিলিয়ন, এবং 10 বছরের কিস্তি। তাহলে টাইফুনের দাম চীনা J-10-এর দ্বিগুণও নয়, 3 গুণও হতে পারে। অর্থাৎ বাংলাদেশের মাথায় নতুন করে বসবে $1 বিলিয়ন ঋণের বোঝা, যেখানে দেশে নেই বিদেশি বিনিয়োগ, দেশে নেই রিজার্ভ, দেশে নেই স্থিতিশীলতা, দেশে নেই, মানে বেকার সমস্যা, কোনো কিছুরই ঠিক নাই। মানে আভ্যন্তরীণ বিষয়, অর্থনীতি তো ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে এই যুদ্ধ কেনার, বিমান কেনার প্রতিযোগিতা কেন? কাদের সাথে যুদ্ধ করবে বাংলাদেশ? এটা কি উন্নয়ন আসলে, নাকি ক্ষমতায় টিকে থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার চাইছেন যে এই ধরনের নেগোসিয়েশন করে, এই ধরনের ক্ষমতাধর দেশগুলো থেকে যদি বিমান টিমান কিনে বা বড় বড় জিনিস কিনে তাদেরকে খুশি করে ক্ষমতায় টিকে থাকা যায়? হতে পারে। এয়ার চিফ মার্শাল হাসানের নেতৃত্বে 12 সদস্যের কমিটি বর্তমানে বিমান ক্রয়ের সিদ্ধান্ত দিচ্ছে, একটি 12 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি, যার মাথায় আছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, যেটা বললাম মাত্র। অর্থাৎ সামরিক আমলাতন্ত্রের নির্দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণ হচ্ছে, এরকমও মনে করা হচ্ছে। আসলে এটা তো আসলে ডুয়েল, সবাই সবার সাথে মিলেমিশেই কাজ করছে। জাতীয় অগ্রতা, এটার আসলে আমি যেটা বলছিলাম যে এটার প্রয়োজনীয়তাটা কি, বা আম, মানে এই যে ঘটনাগুলা ঘটছে, অন্তর্বর্তীকালীন সরকার সব অদ্ভুত অদ্ভুত পদক্ষেপ নিচ্ছে, সেই করিডোর বন্দর থেকে এই যে বিমান কেনা, যুদ্ধ বিমান কেনা, তারপরে আমাদের নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল কেনা, তৈরি করা, সেটা আবার একটা অ্যারোস্পেস কোম্পানিকে চাইনিজ ঠিকাদারিটা দেওয়া, এগুলো সবকিছু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। বাংলাদেশে, আমি বারবার বলছি, বাংলাদেশে ডলার সংকট চলছে, বাংলাদেশে বিনিয়োগ নেই, বাংলাদেশের রেমিটেন্স কমে গেছে, বাংলাদেশে জ্বালানি সংকট আছে, বাংলাদেশে বেকারত্ব বেড়ে গেছে, সামাজিক খাতে কাটছাঁট তো চলছেই, নিরাপত্তাহীনতা, এগুলো না হয় বাদই দিলাম।
এমন বাস্তবতায় হঠাৎ করে বিলিয়ন ডলারের এই ইউরো ফাইটার কেনার দরকারটা কি, কার স্বার্থে? ইউরোপীয় দাতাদের, অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশি লবিং? এ প্রশ্নটা কিন্তু বারবার করছে সবাই। নাকি রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক ভয়, সামরিক বাহিনীকে খুশি রাখতে হবে, না হলে ক্ষমতায় টেকা যাবে না, এরকম কিছু? এর মধ্যে কোনটা সত্য? নাকি সবগুলোই আংশিক কিছু কিছু করে সত্য? এটা সময় বলে দিবে। কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা হলো, রাষ্ট্র যখন নিজের জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, তখন তারা নিজের ক্ষমতা সুরক্ষিত করতে অস্ত্র কিনছে, যুদ্ধজাহাজ বানাতে, জাহাজ কেনার চিন্তা ভাবনা করেছে, যেখানে আমাদের সেই সামর্থ্যটাই আসলে নেই। এই মুহূর্তে যুদ্ধ জাহাজ কেনার যে আর্থিক যুক্তি, সেটাই বা কোথায়? টাইফুন তো শুধু বিমান নয়, এর সাথে অনেক কিছু যুক্ত হবে। একটা বিমান কিনলাম, কিনে এনে ফেলে রাখলাম, বা একটা কাপড়, এটা তো ব্যাপারটা ওরকম না। এর সাথে প্রশিক্ষণের ব্যাপার আছে। এই বিমানটা কেনার পরে তো আপনার চালাতে হবে। এটার সাথে প্রশিক্ষণের ব্যাপার আছে, খুচরা যন্ত্রাংশ কিনতে হবে, মেনটেনেন্সের ব্যাপার আছে, অস্ত্রের প্যাকেজ আছে, সিমুলেটর আছে, বেস কাঠামো আছে। মানে 30-40 বছরের জন্য একটা অপারেশনাল কস্ট আপনার যুক্ত হয়ে যাবে, যদি এই ধরনের কোনো পরিকল্পনা বা প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকার বা মানে যেই সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো বৈধতাও নেই। মানে এরকম একটা নিজেই অবৈধ এই ধরনের একটা ভয়াবহ পদক্ষেপ নিয়ে ফেলে, এটাকে আমরা বহন করতে পারবো? এই তো মানে আমার তো মনে হয় পারবো না। বিশেষ করে যখন নাগরিকদের জন্য স্বাস্থ্যে বাজেট কমছে, শিক্ষা খাতে বাজেট কমছে, মানে আহ, খাদ্যে আমাদের সংকট দেখা দিচ্ছে, সবকিছুতে, তখন আমরা এই এত বড় একটা অর্থনৈতিক ধাক্কার মধ্যে কেন পড়ছি, বিনিয়োগের মধ্যে কেন পড়ছি? লোন নিচ্ছি আমরা তো জানি না, মানে লোন তো বলছি না, আমরা কেন এই যে এই অর্থনৈতিক এই ফাঁদটার মধ্যে পড়ছি, ঋণের বোঝাটা মাথায় নিচ্ছি? এটা তো আমার কোনো আইডিয়া নেই। ভৌগোলিক বাস্তবতাও যদি আপনারা বিবেচনা করেন, আমাদেরকে মাক 2.35 গতির বিমান লাগতে পারে। এবারে আমরা অর্থনীতির ব্যাপারটা তো বললাম, এবার আমরা অন্য একটা অ্যাসপেক্ট বলি। টাইফুন অসাধারণ বিমান, এটা সন্দেহ নেই, বারবার বলছি। কিন্তু কার বিরুদ্ধে এই যুদ্ধ বিমানটা আমরা ব্যবহার করব? কেন, আমরা কি বাংলাদেশ যুদ্ধ করছে? যদিও ডক্টর ইউনূস শুরুতে প্রায় প্রায় বলেছেন আমাদের যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে, কিন্তু যুদ্ধটা কার সাথে করব? কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা? দেশের আকাশ সীমায় বিদ্যমান হুমকি আসলে কি আমাদের? এরকম তো 17 মাসে আগেও আমরা কোনো হুমকি বুঝতে পারি নাই। হঠাৎ করে 17 মাসে কি এমন বদলে গেল যে আমাদের আকাশ সীমায় খুব একটা শত্রু ঘোরাফেরা করছে, আমাদের এরকম বিশাল বাহিনীর যুদ্ধ বিমান লাগবে? আমরা কি মানে দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতায় বা যুদ্ধ প্রতিযোগিতায় নিজেরাই ঢুকে যাচ্ছি, নাকি আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে? চীন থেকে কিনলে সমস্যা হবে, ইউরোপ থেকে কিনলে ভালো হবে? চীনারাও মানে যখন নিজের শক্তিটা হারিয়ে ফেলে না মানুষ, নিজের কোনো অস্তিত্ব থাকে না, নিজে যখন অন্যের খুঁটি ধরে, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। প্রত্যেকে আপনার এই দুর্বলতার সুযোগ নিবে। চায়নাও নিতে চাইবে, ইউরোপও বলবে আমাদের থেকে কেন, চায়নাও বলবে আমাদের থেকে কেন, কারণ ওদের তো বেচলেই লাভ। আর আমাদের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা ম্যান্ডেটহীন সরকারের যে অবৈধ সরকারের যে একটা অস্তিত্বহীনতা, অস্তিত্বের সংকট আছে, সেই কারণে তারা বহিঃশক্তিকে খুশি করার জন্য, নিজের টিকে থাকার জন্য বাংলাদেশটাকে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে, অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে। সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, যে সরকার নিজেই অবৈধ, অখণ্ড, বৈধতা ব্যতীত, স্বল্পমেয়াদী, জনগণের ম্যান্ডেটহীন এবং অর্থনৈতিকভাবে দুর্বল, তারা একদম বাংলাদেশের ভবিষ্যতের উপরে বিলিয়ন ডলারের দায় চাপিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস এই দায় চাপিয়ে দিয়ে কেটে পড়বেন। মানে আমাদের এই ভবিষ্যৎ নির্ধারিত, মানে একটা নির্বাচিত সরকার যদি করত, তাহলেও আমরা বুঝতাম, তারা আমরাও তাকে অ্যাকাউন্টেবল থাকতো পাবলিকের সাথে। সেটা তো নাই ডক্টর ইউনূসের সরকার। বন্ধুরা, শেষে একটা কথাই বলতে পারি, ফাইটার টাইফুন বিশ্বের অন্যতম সেরা বিমান, যুদ্ধ বিমান, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা মানে শুধু প্রযুক্তি কেনা নয়। রাষ্ট্র পরিচালনা মানে জনগণের অগ্রাধিকার, অর্থনৈতিক বাস্তবতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা,
এগুলো নিশ্চিত করা, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের আজকে একটা 5ই অগস্টের পরে তাদের যেই প্রধান কাজটা ছিল সেটা হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন দেয়া, এবং নির্বাচন দিয়ে সসম্মানে তারা চলে যাবেন। কিন্তু তারা সেটা করলেন না। ওনারা যেটা করলেন, যত সব ভয়াবহ কাজের হাতে নিলেন, প্রকল্প হাতে নিলেন, প্রযুক্তি হাতে নিলেন, নিজেদের যোগ্যতার বাইরে, জাস্ট নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য ওনারা যা করলেন, দেশটাকে তছনছ করে দিলেন। আমাদের এই মুহূর্তে দরকার ছিল একটা একটা নির্বাচিত সরকার আসবে, আমাদের যে অর্থনৈতিকভাবে আমরা সাফল্যের দিকে এগোচ্ছিলাম, আমাদের দেশটা আরো সাফল্যের দিকে এগোতো, আমাদের দেশটা আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতো, আমাদের দেশে আরো স্কুল, কলেজ, হাসপাতাল, কর্মসংস্থান, খাদ্য আরো নিরাপদ হতো, রাজনৈতিকভাবে আরো স্থিতিশীলতা আসতো। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে আমাদের বিনিয়োগ বাড়তো, আমাদের শিল্প কারখানাগুলো আরো চলতো, আমাদের নারী পুরুষ সকলে সমানভাবে কাজ করে আমাদের দেশটাকে আমরা অনেক বড় বড় দেশও যদি না বানাতে পারতাম, আমরা সিঙ্গাপুর, আমরা ভিয়েতনাম, আমরা যেসব দেশগুলো বানাতে পারতাম, সেরকম দিকেই তো আমরা এগোচ্ছিলাম। কিন্তু আমরা আসলে 5ই অগস্টের পরে থমকে গেলাম, আমরা পেছন দিকে চলে যাচ্ছি। একটা দুর্বল রাষ্ট্র যখন জনগণের চাহিদাকে অগ্রাহ্য করে, তখন তারা দুইটা কাজ করে: দমন বাড়ায়, অস্ত্র কেনে। আজকের ইউরো ফাইটারের আলোচনা এই দ্বিতীয়টাকে স্পষ্ট করে। আর প্রথমটা তো স্পষ্ট করছেই, আমাদের যে দমন হচ্ছে, পীড়ন হচ্ছে, রাজনৈতিক দলগুলো, বিভ্রান্ত রাজনৈতিক দলগুলো আম, কি করবে বুঝতে পারছে না, কোণঠাসা। তারপরে উম, সুশীল সমাজ কোনো কথা বলছে না, আলোচনা করছে না, তারা তাদের বক্তব্য রাখছে না। অনেক অনেক সুশীল সমাজের অনেক মানুষ, অনেকে আছেন আমি বুঝতে পারছি, যারা জুলাই অগাস্ট বা শেখ হাসিনার গভর্নমেন্টকে অনেক নেগেটিভ কথা বলছেন, কিন্তু আজকের দিনে এসে হয়তো তারা রিয়েলাইজ করছেন, কিন্তু নিজেদের এই দোষটাকে, এই দায়টাকে হয়তো স্বীকার করে কথাও বলতে পারছেন না, আবার অনেকে ভয় পাচ্ছেন, কথা বলছেন না। কিন্তু দিন শেষে আমাদের দেশটা, আমাদের দেশের এই 17-18 কোটি মানুষ, সে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কিভাবে বেরোবো, আদৌ বেরোতে পারবো কিনা, আরো অন্ধকারের দিকে যাব কিনা, যা ধ্বংস হয়েছে হয়েছে, এটা পূরণ করতে আমাদের অনেক বছর লেগে যাবে। কিন্তু আরো এই যে যুদ্ধ বিমান টিমান কেনার মতো আরো বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ যে আমাদের মাথার উপর চাপছে, আমরা আমাদের বন্দর দিয়ে দিচ্ছি, আমরা বিভিন্ন বড় বড় বিভিন্ন বিদেশি শক্তির কাছে আমাদের বিভিন্ন যেগুলো অ্যাসেট ছিল সেগুলোকে কাইন্ড অফ আমরা লিজে দিয়ে দিচ্ছি। আমরা এই যে একটা আবার পরাশক্তির কাছে সমস্ত কিছু নিজেদের উম, সমস্ত কিছু লিখে দিয়ে যে একটা লিজ প্রক্রিয়ার মধ্যে চলে গিয়ে যে নিজের স্বাধীনতাটাকে অন্য উপায়ে পরাধীন হয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা বেরোবো কিভাবে? এই পরাধীনতার শৃঙ্খলটা হয়তো আজকে আমরা বুঝতে পারছি না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবো যে আমাদের বন্ধুত্ব তো আসলে আমাদের বিদেশি শক্তিরা চালাচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় তো বিদেশি শক্তিরা তাদের আওতায় নিয়ে গেছে। আমাদের তো এই যে যুদ্ধ বিমান যদি কেনা হয়, সেটার জন্য আমাদের অনেক টাকা আমাদেরকে 30-40 বছর যাবত মানে ভরপাই করতে হবে। এগুলো আমরা কোথা থেকে করব? বন্ধুরা, আমি যেটা, এই আলোচনাগুলো তো আমি আর খুব সাধারণ মানুষদের জন্য করি না, এটা যাদের জন্য করি তাদের একজনও যদি শোনেন, একটু চিন্তা করেন না, একটু ভাবেন। শুধু শুধু আমরা যদি একটা ফুলস ওয়ার্ল্ডে বাস করি, মিথ্যা কথা বলি যে না আমরা এই হচ্ছে ওই হচ্ছে, ইউনুস এই, ইউনুস সই, ডক্টর ইউনুস এই, আসলে তো তা না। উনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা রং, প্রত্যেকটা ভুল। আর যারা আমরা এই ভুলগুলোকে নিয়ে কথা বলছি না, তারা আরো ভুল করছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম, আপনাদের জন্য শুভকামনা জানাই। আহ, আর শুধু এতটুকুনি বলবো, আহ, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা আছেন বা
যারা এই সরকারকে সমর্থন করছেন তারা একটু চিন্তা ভাবনা করে কাজটা করুন, কারণ আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাদেশ রেখে যাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যদি আমরা এটা না ভাবি, এক একটা দিন আমাদের জন্য দেরি হয়ে যাচ্ছে। আপনাদের সবার জন্য শুভকামনা।